সংঘর্ষের ভেতর দিয়ে রাজনীতিতে ফেরার আর বিকল্প কোনো কিছু বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নাই। এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগ সেভাবেই ফিরবে। নিরাশ হওয়ার মতো কিছু ঘটে নাই। মাত্র 24 মাস গেছে। 1975-এর 15 আগস্টের পর 21 বছর লেগেছিল শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে, শেখ হাসিনার ক্ষমতায় আসতে। সুতরাং 2024-এর 5 আগস্টের পর মাত্র তো 18 মাস গিয়েছে, 19 মাস গিয়েছে। অপেক্ষা করেন, 2026-এর ভেতরেই ফিরে আসবে। এবং 2027-এ বাংলাদেশে আরেকটি নির্বাচন দিতে বাধ্য হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ফিরে যাবে এবং রাজপথে আন্দোলন শুরু করবে, তখন এই যে 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচন, এই নির্বাচনও অবৈধ নির্বাচন হবে এবং এই নির্বাচনকে বাতিল করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করবে। কারণ সরকার গঠনের জন্য তো জনগণের ভোট দরকার। আজকের যে বাংলাদেশের জনগণ, শেখ হাসিনার সময়ে তাদের যে জীবনের নিরাপত্তা ছিল, তাদের শিশুদের বেঁচে থাকার যে নিরাপত্তা ছিল, তা যখন আজকে অনিরাপদ, শুধুমাত্র একটি ছোট্ট রোগ হাম মহামারী আকার ধারণ করে, তখন বাংলাদেশের জনগণ কি বুঝতে পারে না যে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশের জন্য আর কিছু নাই? বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো বিকল্প বাংলাদেশের মানুষের জন্য নাই? এই জায়গাটাকে কঠিন করে তুলবার জন্যই তো 2024-এর ষড়যন্ত্র। আর সেই কঠিনকে মোকাবেলা করবার সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের শুধু একটু সংগঠিত হয়ে ফিরে আসার জন্য অপেক্ষা। সুতরাং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই বার্তাটাই দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা, আপনারা হতাশ হয়েন না। আপনারাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি, আপনারাই সাহস। আপনারা আছেন বলেই এখনো বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার কথা চিন্তা করতে পারে। এবং যারা মনে করে যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচির ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া উচিত না, বিএনপি লোক দেখানোর জন্য, অর্থাৎ ওই দেশগুলোর কাছে নিজেদেরকে গণতান্ত্রিক প্রমাণ করবার জন্য হয়তো নিষেধাজ্ঞাটা তুলেও নেবে। কিন্তু এইটুকু নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে বাংলাদেশের রাজপথে তারা নামতে দিবে না। ইউনূস সরকার যেটা করেছিল, আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে, আওয়ামী লীগের এমপি থেকে শুরু করে একদম তৃণমূলের নেতাদের জেলে ভরেছে। তারপরেও তারা আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। বিএনপি তার থেকে একটু ভালো চরিত্র প্রমাণের জন্য হয়তো নিষেধাজ্ঞাটা তুলে নিবে, অর্থাৎ সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন এমন ভাবে করবে যে আওয়ামী লীগের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে না। কিন্তু এইটুকু নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়ার কোনো সুযোগ এই বিএনপি দিবে না। কারণ তারা যদি আওয়ামী লীগকে নির্বাচনে ফিরতে না দেয়, আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরতে না দেয়, তাহলে জামাত তো রাজনৈতিক ভাবে কোনো শক্তিই না ভোটের হিসাবে। তাহলে বিএনপি অটো ক্ষমতায় আসতে থাকবে। সেই সুযোগ কিংবা সেই সম্ভাবনা কেন তারা নষ্ট করবে? তারা তাদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে, এবং যেই রাজনৈতিক দল ইলেকশন করলে বিএনপি যে কোনো সময় পরাজিত হবে, ভোটারের পার্সেন্টেজে সবসময় বিএনপি আওয়ামী লীগ বিএনপির চেয়ে অনেক বেশি, সে আওয়ামী লীগকে কেন তারা অবাধ রাজনীতি করার সুযোগ দিবে না। সুতরাং আমি দুই ভাবে দেখছি, একটি হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞাও তারা দিতে পারে, তাহলে আন্তর্জাতিক ভাবে তারা একটা বড় চাপের মুখে পড়বে। আরেকটি হচ্ছে তারা নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যবস্থাও করতে পারে, কার্যক্রমের ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যবস্থাও করতে পারে, কিন্তু রাজনীতিতে নামার কোনো সুযোগ দিবে না। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা তাদের নিজের জনগণের, কর্মীদের, নেতা কর্মীদের এবং সমর্থকদের লড়াইয়ের ভেতর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। এবং আমরা যারা মনে করি যে আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের সংবিধান রক্ষার নাম বাংলাদেশ আওয়ামী লীগ,
বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণের 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 5টি নিরাপত্তা বিধানকারীর নাম বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের নিজেদের সক্ষমতায় ফিরে আসতে হবে। আমাদের নামে যাদের মামলা আছে, আমরা দেশের বাইরে আছি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অনেকেই দেশের বাইরে আছে, তাদেরকে দেশে যেতে হবে। জেল জুলুম হুলিয়া মাথায় নেব তুলিয়া, এটি রাজনীতির অংশ। তো জেল জুলুম হুলিয়া নিতে হবে তুলিয়া, এটি যেমন রাজপথের স্লোগান। আর রাজনৈতিক নেতৃত্বের অন্যতম শক্তি এবং সাহস হচ্ছে জেল জুলুম হুলিয়া মাথায় নেব তুলিয়া। ওটা মাথায় নিয়ে আমাদের রাজপথে নামতে হবে, রাজনীতি করতে হবে এবং বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি মাত্র নাম, সেটি হচ্ছে শেখ হাসিনা। তার বিকল্প কেউ নাই, তাকে দেশে ফেরাতে হবে। লড়াই এবং সংগ্রামের ভেতর দিয়েই কাজটি করতে হবে। জাতিসংঘের চিঠিটাকে আওয়ামী লীগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে? এই চিঠি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারা না পারা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ হচ্ছে যে দেখেন, এই জাতিসংঘ মানবাধিকার কমিশন তারাই তোর একটি ফলস রিপোর্ট দিল। বাংলাদেশ আওয়ামী লীগ কি ওটাকে কেয়ার করেছে? বা ওই ফলস রিপোর্টের একদম ধারা থেকে ধারা, লাইন টু লাইন, ওটি যে একটি ফলস রিপোর্ট, এটি প্রমাণ করার পরেও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিজের সক্ষমতা ছাড়া ফিরে আসার বা রাজপথের মাধ্যম ছাড়া ফিরে আসার কি আর কোনো সুযোগ তৈরি করেছিল? করেনি। সুতরাং আওয়ামী লীগের বিপক্ষে জাতিসংঘ বলুক আর আওয়ামী লীগের পক্ষে জাতিসংঘ বলুক, আওয়ামী লীগকে ফিরে আসতে হবে তাদের তৃণমূলের শক্তিতে। এটি বাস্তবতা। এই রিপোর্টটা তো চিঠির সময় আওয়ামী লীগ এখন কোনো অফিসিয়ালি বক্তব্য দেয় নাই, কারণটা কিন্তু পারে? আমি তো আর আওয়ামী লীগের মুখপাত্র না, বা আওয়ামী লীগের মানে কথা বলার নেতৃত্বের জায়গাতে আমি নেই, দায়িত্ব নিয়ে কথা বলার মতো। আমি আওয়ামী লীগের একজন কর্মী। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু আমার সেই দায়িত্বটা আমি প্রাপ্ত নই। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এই কাজগুলো এক ধরনের চাপ তৈরি করবে আন্তর্জাতিকভাবে, কিন্তু এর মাধ্যমে এমন কোনো বেনিফিট আওয়ামী লীগ নেতারা পাবে না যার মাধ্যমে। আমাদের অনুষ্ঠানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর মোমেন বলেছেন এইটাকে পার্সু করে যেতে হবে, তখন এটা চাপ তৈরি করবে। এটাকে যদি পার্সু করা না হয়, আমি একটা কথা বলি আপনাকে, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ যখন চলছিল, মানে বাংলাদেশের চারপাশ থেকে যুদ্ধ করে করে মুক্তিযোদ্ধারা জয়ী হতে হতে ঢাকা যখন দখল নেয়, তারপরেই তো দখলদার বাহিনী, পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। যখন মুক্তিযুদ্ধ চলমান থাকে তখন আন্তর্জাতিক কূটনীতি ওই চলমান মুক্তিযুদ্ধের পক্ষে এক ধরনের সাপোর্টিভ পাওয়ার হিসেবে, সাপোর্টিভ অ্যাক্ট হিসেবে কাজ করে। কিন্তু দেশের ভেতরে আমরা এখনো যুদ্ধটা বা লড়াইটা শুরুই করতে পারি নাই। তাহলে কি শুধুমাত্র এই আন্তর্জাতিক যোগাযোগ কিংবা এই চিঠি দেয়া এগুলো? আমি তো মানে আপনি বলতে চাচ্ছেন দেশের ভিতরে লড়াইটা সৃষ্টি করতে পারলে, দেশের ভেতরে লড়াই শুরু করা এবং লড়াই শুরু করা, দেশের ভেতরে লড়াই শুরু করা এবং লড়াই শুরু করা, এটি একমাত্র উপায় বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসা। এবং সেই ফিরে আসা অবশ্যই, আপনাকে আমি আগেও আপনার এই অনুষ্ঠানে আগেও বলেছি, এখনো বলছি, একটি রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। এর বাইরে এই যে চিঠি, আপনি মুক্তিযুদ্ধটা চলমান রাখবেন, তখন আপনার এই চলমান যুদ্ধের ব্যাপারে এই আন্তর্জাতিক যোগাযোগগুলো সহায়ক শক্তি হবে। না, আপনি তো যুদ্ধটা শুরু করেন নাই। স্থানীয় সরকার নির্বাচনে আপনি যাবেন বলেছেন,
এই কারণেই তো এই যে কি বলে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটা ঝুলিয়ে রাখলো, কারণ বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে, আর বিএনপি কি বলে আপনার স্থানীয় সরকার নির্বাচনে মনোপলি পাবে, এটা তো হতে পারে না। এখন স্থানীয় সরকার নির্বাচন দেখ, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি 70% স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জিতে আসবে। সুতরাং নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, এটি কিন্তু মুখ্য না। মুখ্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে আমরা বাধ্য করতে পারছি কিনা বিএনপিকে। বাংলাদেশ আওয়ামী লীগ তো 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে 15 ফেব্রুয়ারির অবৈধ নির্বাচন 3 মাসের মাথায় বাতিল করে আরেকটি নির্বাচন করে সেই নির্বাচনের ভেতর দিয়ে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। 2006 নির্বাচন কমিশনারের বয়স, প্রধান বিচারপতির বয়স বৃদ্ধি, নির্বাচন কমিশনার, সেনা প্রধানের নিয়োগ, রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করা, এই সকল কিছুকে লগি বৈঠার আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করে বিএনপিকে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা হয়েছিল না? এটি তো বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা কোনো চিঠি কিংবা কোনো আবেদন, এগুলোতে কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, একটি জায়গাতে সহায়ক শক্তি হিসাবে কাজ করবে, সেটি হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে যে অবৈধ বিচারিক প্রক্রিয়া চলছে, সেই বিচারিক প্রক্রিয়াটাকে এই চিঠিগুলোর ভেতর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এভিডেন্সিয়াল করে রাখছে। কিন্তু যখন লড়াইটা শুরু হবে, যখন যুদ্ধটা শুরু হবে, তখনই কিন্তু এই বিচারিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারবো। এর আগে আমরা এই বিচারিক প্রক্রিয়া বন্ধ করতে পারবো না। তারা একের পর এক রায় দিয়ে যেতে থাকবে, সেই রায় তারা বাস্তবায়ন করতে পারবে না কোনোদিনই, কিন্তু রায় কিন্তু তারা দিয়ে যাবে। 18-19 মাসে এমন একটা লড়াই আন্দোলন গড়ে তুলতে পারলো না কেন আওয়ামী লীগ? প্রথমত হচ্ছে 1975-এর পরবর্তী প্রেক্ষাপট, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে 91 সালে বিএনপির ক্ষমতায় আসা এবং সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রেক্ষাপট, 2006-এর আন্দোলনের ভেতর দিয়ে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া, আবার 1/11-র মতো একটি কি বলে আপনার কনস্পিরেসির মোকাবেলা করে 2009-এ ক্ষমতায় আসার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সাথে 2024-এর 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। মুক্তিযুদ্ধের সময়ে 25শে মার্চ যখন অপারেশন সার্চলাইট শুরু হলো, আওয়ামী লীগের নেতা কর্মীরা বর্ডার ক্রস করে ভারতে যায় এবং সেখান থেকে ট্রেনিং নিয়ে এসে মুক্তিযুদ্ধ শুরু করে। আর 2024-এর 5 আগস্টে যে সকল নেতারা দেশের বাইরে গিয়েছে, তাদের যুদ্ধের প্রস্তুতি গ্রহণের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তৃণমূলের কি এমন কোন ঐক্যবদ্ধ আন্দোলন বাংলাদেশের রাজপথে আপনি দেখেছেন যে আন্দোলন আপনাকে আশাবাদী করে তুলবে যে এখনই আন্দোলন হবে এবং আন্দোলন মহিরু হবে এবং তার ভেতর দিয়ে অবৈধ ইউনূস সরকারকে তো আমরা ক্ষমতা থেকে সরাই নাই, আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলন করে তো ক্ষমতা থেকে সরায় নাই। আজকে তো এসে স্পষ্ট হচ্ছে যে সাংবিধানিকভাবে ইউনূস সরকার যে সরকার গঠন করেছিল, অর্থাৎ তারা যে বিপ্লবী সরকার গঠন করে নাই এবং ওই সংবিধান শপথ করে যে ইউনূসের সরকার, সেই সরকার সংবিধানকে ছুঁড়ে ফেলার ষড়যন্ত্র যখন করে, আলী রিয়াজ কমিশনের মাধ্যমে যখন নাকি আবারও মুক্তিযুদ্ধের পূর্ববর্তী অবস্থানে বাংলাদেশকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে, যখন জামাত এবং এনসিপি সহ ইসলামী জঙ্গি গোষ্ঠীর একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বানাতে চায়, তখন বিএনপি কিন্তু রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নেয় এবং নির্বাচন দিতে বাধ্য করে। বিএনপি নির্বাচন দিতে বাধ্য করেছে কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য না, তারা ক্ষমতায় আসার জন্য এবং ইউনূসের হাত থেকে ক্ষমতা সরানোর জন্য। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ
আন্দোলন করে কি ইউনূস সরকারকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে? এবং আজকের বাস্তবতায় বিএনপি যেভাবে দমন পীড়ন করছে, তাতে কি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ঐক্যবদ্ধ আন্দোলন করে এই বিএনপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে? তার মানে বাংলাদেশ আওয়ামী লীগকে আন্দোলন করে বিএনপি সরকারকে ক্ষমতা থেকে সরানো যদি একমাত্র প্রক্রিয়া হয়, যে প্রক্রিয়ার ভেতর দিয়ে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং বাংলাদেশের রাজনীতিতে সকল সময়ে প্রাসঙ্গিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আবারও রাজপথে সরব হবে, তার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা জেলে আছে তাদের জামিন হওয়া এবং যারা দেশের বাইরে আছে তারা দেশে গিয়ে আন্দোলন শুরু করার ভেতর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসতে পারবে। এবং আমি আশাবাদী যে এবছরের মধ্যেই সে জায়গাগুলো তৈরি হয়ে যাবে, কারণ মানুষের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। এই যে হামে মহামারী, এই যে তেল নিয়ে জনগণের হাহাকার, এই যে গত ঈদে মানুষের যে মানে যাতায়াতের যে বিশৃঙ্খলা এবং অনিরাপদ হয়ে যাওয়া, শত শত মানুষের মারা যাওয়া, এই কোনো কিছুই কিন্তু বিএনপি সরকার এর দায় এড়াতে পারবে না। এবং অর্থনৈতিক এবং ক্যাশ করতে পারছে না। আওয়ামী লীগ ক্যাশ করার জন্য আপনাকে তো বুঝতে হবে যে, আমি তো এই কারণেই বলেছি যে ৭৫-এর 15 আগস্টের বাস্তবতা আর 2024-এর 5 আগস্টের বাস্তবতা ভিন্ন। আরো বেশি কঠিন হচ্ছে 2024-এর 5 আগস্টের পরবর্তী বাস্তবতা, কারণ এটি তো আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরাই কিন্তু এই 5 আগস্টটা ঘটিয়েছে এবং তাদের লক্ষ্যই তো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে চিরস্থায়ীভাবে শেষ করে দেওয়ার প্রক্রিয়া। এটি অসম্ভব, পারবেই না তারা। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আছে, একটা ছাত্রলীগের একটা ছেলেকে ধরে টর্চার করতে করতে মাটিতে শোয়া ছেলেটা বুকে পা চাপা দিয়ে দিদি ওইভাবে হত্যা করা হচ্ছে ছেলেটাকে। দেখেন, এই সমস্ত ভয়ঙ্কর হত্যাকাণ্ড শুরু হয়েছে কিন্তু 16ই জুলাই থেকে, 2024-এর 16ই জুলাই থেকে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। 16ই জুলাই যেদিন বলা হয় সাইদ কে হত্যা করা হয়েছে, ওই 16ই জুলাই সাইদ তো বিকেলে মারা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দিন 6 জন রাজপথে মারা শহীদ হয়েছিল, 6 জন, তার মধ্যে 4 জন ছাত্রলীগের সদস্য। এই যে 16ই জুলাই থেকে শুরু হলো ছাত্রলীগকে হত্যা করা, এই প্রক্রিয়া তো এখনো চলমান। সংখ্যালঘু নির্যাতনও কিন্তু আওয়ামী নিধনের একটি প্রক্রিয়া। দীপুচন্দ্র রায়কে যখন হত্যা করে গাছে ঝুলিয়ে তারপরে সেই লাশকে পুড়িয়ে দেওয়া হয়, যখন একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দিয়ে দেওয়া হয়, যখন একজন পীরকে তার কবর থেকে তুলে সেই মৃতদেহকে জ্বালিয়ে দেওয়া হয়, সে কোনো কিছুই কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? আপনার কি মনে হয় যে ইউনূস পাওয়ারলেস? ইউনূস যদি পাওয়ারলেস হবে তাহলে ইউনূসের দায় কেন বিএনপি দেনা পরিশোধ করবে? ইউনূসের দেনা কেন বিএনপির দায় বলেন তো? কারণ ইউনূস এখনো ক্ষমতাশালী, এখনো ওই ষড়যন্ত্রকারীরা ক্ষমতাশালী, এখনো ইসলামী জঙ্গি গোষ্ঠীরা ক্ষমতাশালী। তাদের একমাত্র লক্ষ্য আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করা। জেলখানায় যারা আছে তাদের যখন জামিন হচ্ছে, জামিন হওয়ার সাথে সাথে আবার তাদেরকে শোন অ্যারেস্ট দেখিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতারা যারা দেশের বাইরে আছে তারা এখনো দেশে ফিরতে পারছে না, কারণ তারা জানে তাদেরকে জেলে নেওয়া হবে, এবং শুধু জেলে নেওয়া নয়, তাদেরকে সাজা দেওয়া হবে এবং সেই সাজা বাস্তবায়ন করা হবে। হাসানুল ইনুর বিরুদ্ধে রায় হয়েছে আইসিটির মামলায়, হাসানুল ইনু সেই রায় রিভিউয়ের আবেদন করেছে,
গতকালকে সেই রিভিউ আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তার মানে হাসান লকিনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, আনিসুল হক কিংবা আসাদুজ্জামান নূর, এদের বিরুদ্ধে যে রায় হবে সেই রায় তারা বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ নেতারা যারা দেশের বাইরে আছে তাদেরও অনেকের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে, সে রায় তারা বাস্তবায়ন করবে যখনই দেশে যাবে। সুতরাং সংঘর্ষের ভেতর দিয়ে রাজনীতিতে ফেরার আর বিকল্প কোনো কিছু বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নাই, এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগ সেভাবেই ফিরবে। নিরাশ হওয়ার মতো কিছু ঘটে নাই। মাত্র 24 মাস গেছে। 1975-এর 15 আগস্টের পর 21 বছর লেগেছিল শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে, শেখ হাসিনার ক্ষমতায় আসতে। সুতরাং 2024-এর 5 আগস্টের পর মাত্র তো 18 মাস গিয়েছে, 19 মাস গিয়েছে। অপেক্ষা করেন, 2026-এর ভেতরেই ফিরে আসবে, এবং 2027-এ বাংলাদেশে আরেকটি নির্বাচন দিতে বাধ্য হবে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ফিরে যাবে এবং রাজপথে আন্দোলন শুরু করবে, তখন এই যে 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচন, এই নির্বাচনও অবৈধ নির্বাচন হবে, এবং এই নির্বাচনকে বাতিল করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করবে। কারণ সরকার গঠনের জন্য তো জনগণের ভোট দরকার। আজকের যে বাংলাদেশের জনগণ, শেখ হাসিনার সময়ে তাদের যে জীবনের নিরাপত্তা ছিল, তাদের শিশুদের বেঁচে থাকার যে নিরাপত্তা ছিল, তা যখন আজকে অনিরাপদ, শুধুমাত্র একটি ছোট্ট রোগ হাম মহামারী আকার ধারণ করে, তখন বাংলাদেশের জনগণ কি বুঝতে পারে না যে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশের জন্য আর কিছু নাই? বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো বিকল্প বাংলাদেশের মানুষের জন্য নাই। এই জায়গাটাকে কঠিন করে তুলবার জন্যই তো 2024-এর ষড়যন্ত্র, আর সেই কঠিনকে মোকাবেলা করবার সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের শুধু একটু সংগঠিত হয়ে ফিরে আসার জন্য অপেক্ষা। সুতরাং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই বার্তাটাই দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা, আপনারা হতাশ হবেন না, কারণ আপনারাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি, আপনারাই সাহস। আপনারা আছেন বলেই এখনো বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার কথা চিন্তা করতে পারে। এখানে দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি, সাধারণ জনগণের যে অবস্থা, এখানে দুটি ভাগে ভাগ করে নেওয়াটা বোধহয় ভালো। একটা হচ্ছে অর্থনৈতিক দায়, আরেকটা হচ্ছে রাজনৈতিক দায়। তো রাজনৈতিক দায়ের ভেতরে খুব গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে 133টি অধ্যাদেশ, আর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল জুলাই সনদ সংস্কার কমিটি, যেটা দ্বিতীয় শপথ নিয়েছে জামাত এবং এনসিপির। এই 78টা আসনে যারা নির্বাচিত হয়েছে, এই 78টা আসনে নির্বাচিত প্রতিনিধিরা যে দ্বিতীয় শপথ নিয়েছে, তার ভেতর দিয়ে প্রথম শপথ বাতিল হয়েছে। এটা একটি আইনি ব্যাখ্যা কিন্তু আছে। তারপরেও সংসদীয় গণতন্ত্র রক্ষা করার ইস্যুতে বিএনপি ওই বৈধতার বিষয়টি, বৈধ কিংবা অবৈধতার বিষয়টিকে সামনে না এনে তারা ওই কমিটির শপথটাকে তারা অবৈধ বলছে, অর্থাৎ দ্বিতীয় শপথ অবৈধ এটা বলছে। কিন্তু দ্বিতীয় শপথ অবৈধ যখন হয়, তখন প্রথমটাও যে অবৈধ হয়ে যায় সেই প্রসঙ্গে তারা বিএনপি বলছে না। হয়তো ভবিষ্যতে জামাত এবং বিএনপির ভেতরে যদি সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক বিরোধ তৈরি হয়, তখন এই বিষয়টি সামনে আসতে পারে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি পুরো জাতিকে এখন আক্রান্ত করেছে, সেটি হচ্ছে যে হামে আক্রান্ত হয়ে প্রত্যেক দিন শিশু মারা যাচ্ছে, এবং এটি একটি মহামারী আকার ধারণ করেছে। যেখানে বাংলাদেশে গত 100 বছরের ভেতরে যে মহামারীটা আসলো করোনা, সেই করোনার মহামারীকে শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ভেতর দিয়ে
টিকা সংগ্রহ করে বাংলাদেশের মানুষকে কিন্তু বাঁচিয়েছিল। এবং এরকম একটি ঘনবসতিপূর্ণ দেশ যেখানে 18 কোটি মানুষ, সেখানে মানে ধারণা করা হচ্ছিল 2 থেকে 3 কোটি মানুষ মারা যাবে, তো সেখানে মারা গিয়েছিল মাত্র 26,000 মানুষ। এবং আপনি ওই সময়ের বাংলাদেশের যদি রিজার্ভের হিসাব করেন, তাহলে যে রিজার্ভ ছিল, যে রিজার্ভের উপরে একটি দেশ মধ্যম আয়ের দেশ কিংবা উন্নত দেশ এই নির্ধারিত হয়, সেই রিজার্ভের প্রেক্ষিতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ছিল। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে বাঁচানোর জন্য ওই রিজার্ভের টাকা দিয়ে টিকা কিনে এনে বাঙালি জাতিকে বাঁচিয়েছে। আমি যদি একটি দেশের মানুষকে বাঁচাতে না পারি, তাহলে ওই রিজার্ভ দিয়ে কি হবে? এই যে মানবিক গুণাবলী সম্পন্ন শেখ হাসিনা, তার বিপরীতে দাঁড়িয়ে ইউনূস তার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, তার গ্রামীণ ব্যাংকের যে তার সহযোগী নুরজাহান বেগম, তার মাধ্যমে টিকা কেনার প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছিল। এবং বিএনপি যখন নাকি এই টিকার সমস্যা সমাধান করতে হবে, তখন তারা দেখতে পেল যে 600 কোটি টাকা ঋণ আছে, যে ঋণ পরিশোধ না করলে, দেনা পরিশোধ না করলে টিকা আসবে না। বিএনপি সরকার কিন্তু একদিনে ওই 607 কোটি বা 8 কোটি টাকা পরিশোধ করে দিল। আর ইউনূস নিজের 660 কোটি টাকার ট্যাক্স রিবেট নিল এবং আরো 5 বছর এই মিলিয়ে 1700 কোটি টাকার ট্যাক্স রিবেট নিয়েছে শুধু। এখন যে 660 কোটি জনগণের টাকা সে দিবে না এবং সেটি আইন করে পাশ করলো, ওই 600 কোটি টাকা দিয়েই তো বাংলাদেশের এই শিশুদেরকে বাঁচানোর কথা ছিল। জনগণের টাকা সে মেরে দিল এবং জনগণের যে বেঁচে থাকার 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, এই চিকিৎসাটাকে হত্যা করলো। এবং এখানে আরো উল্লেখ্য যে শুধুমাত্র এই টিকা কেনা না, কিন্তু 40,000 কোটি টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট ছিল, 40,000 crore। আর বিএনপির স্বাস্থ্যমন্ত্রী 2 দিন আগে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি টাকাও নেই। এই 40,000 কোটি টাকা কোথায় গেল, সেটিরও একটি সূত্র পাবেন। গত পরশুদিন পিটার হাসের বাসায় একটি দাওয়াতে গিয়েছিল ইউনূস এবং তার ওই স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। সেখানে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে তারা কাজ করতে চায়। কি কাজ করতে চায়? প্রাইভেট সেক্টরে স্বাস্থ্য খাতে তারা ইনভেস্ট করতে চায়। অর্থাৎ বাংলাদেশের জনগণের 40,000 কোটি টাকা মেরে দিয়ে সেই টাকাই আবার বিনিয়োগ করবে প্রাইভেট সেক্টরে, চিকিৎসা খাতে। এই যে ইউনূস সরকারের যে ভিসাস সাইকেলের ভেতরে আমরা যে বের হতেই পারছি না। গ্রামীণ ব্যাংকের জন্য অনুদান আনবে নরওয়ে থেকে, সেই টাকা আবার অন্য খাতে নিয়ে গিয়ে সেইটা ব্যবসায় বিনিয়োগ করবে। এবং এই দায়ের জন্য শেখ হাসিনা যখন তাকে বিচারের মুখোমুখি করবে, তখন সে আন্তর্জাতিক চক্রান্ত করবে, মেটিকুলাস প্ল্যান করবে এবং শেখ হাসিনাকে সরিয়ে দিবে। সেই একই প্রক্রিয়ার ভেতরে এখনো সে আছে। এবং জুলাই আগস্টের ষড়যন্ত্রের মার্কিন যে 2 জন নাগরিক যুক্ত ছিল মেটিকুলাস ডিজাইনের সঙ্গে, একজন ডোনাল্ড লু এবং একজন পিটার হাস, সেই পিটার হাস এখন বাংলাদেশে এবং পিটার হাসের সঙ্গে এখনো ঘনিষ্ঠভাবে কাজ করছে ডক্টর ইউনূস। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বর্তমানে যে সরকার পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি সরকার, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে এই ইউনূসের ফাঁদে পড়ে তাদেরকেও কিন্তু জনগণের কাছে জবাবদিহিতার আওতায় আসতেই হবে।
ইউনূস যা দায় রেখে গেছে সেই দায়ের অর্থনৈতিক দায়, যে দায় আজকে মহামারী ধারণ করেছে, যেই দায় আজকে তেল গ্যাসের কারণে মানুষ মারামারি করছে, পেট্রোল পাম্পে ট্রাক যখন তেল নিতে পারেনি তখন ট্রাকের ড্রাইভার ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে মেরে চলে গেছে। সরকার থেকে বলা হচ্ছে তেল মজুদ আছে, আপনারা অধৈর্য হবেন না, অথচ পেট্রোল পাম্পের ভিডিও আমরা দেখতে পাচ্ছি, পুলিশ গিয়ে জনগণকে বলছে তেল নাই, সুতরাং আপনারা অপেক্ষা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু তেল আসে নাই। এই যে ইউনূসের রেখে যাওয়া দায়, বিএনপি দেনা পরিশোধ করার চেষ্টা করছে, সেই অর্থনৈতিক দায় মেটানোর জন্য বিএনপিকে কিন্তু আর কোনো দায়ী নেয়ার দরকার নেই। শুধু এই দায় মেটাতে মেটাতেই বাংলাদেশের জনগণের কাছে বিএনপি সরকারের যে আজকের যে হানিমুন পিরিয়ড ক্ষমতার, এটি কেটে যেতে যেতেই তারা দেখবে যে তারা একটা মহা অন্ধকারের ভেতরে ডুবে গেছে। বিএনপি কেন করছে? বিএনপি কেন করছে? বিএনপির ক্ষমতায় আসার জন্য তাদেরকে তো অনেকগুলো কমিটমেন্ট করতে হয়েছিল, নির্বাচন করানো, নির্বাচনের ভেতর দিয়ে জামাতের সঙ্গে গভর্নমেন্ট শেয়ার করা, এই অনেক কমিটমেন্ট তাদের ছিল। কিন্তু জনগণ যেহেতু তাদেরকে ভোট দিয়ে দিয়েছে, এখন তারা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মানে সরকার গঠন করেছে, কিন্তু তাদের যে কমিটমেন্ট গুলো রয়েছে, যেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে সরানো হয়েছিল এবং বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে, তারেক রহমান একজন দুর্নীতিগ্রস্ত প্রমাণিত মানুষ, তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে, তো তার প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য তাদেরকে তো সেই মানুষগুলোর সাথে তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট গুলো রক্ষা করতে হবে। এবং এই জায়গাটাতে এসে আপনার যে রাজনৈতিক দায়, ওই প্রসঙ্গে আমরা আসতে পারি, কিন্তু তার আগে একটি কথা বলে নিই। তারেক রহমান সংসদে দাঁড়িয়ে একটি অদ্ভুত রকম মিথ্যাচার করেছে, খুব সহজ। কিন্তু শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল, 16 বছর ক্ষমতায় ছিল, $234 বিলিয়ন নাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা নেতা ছিল, সরকারের মন্ত্রী ছিল, তারা নাকি বিদেশে পাচার করেছে। অথচ 5 বছরে সর্বমোট, এই 5 বছরে বলি 16 বছরের সর্বমোট বাজেট ছিল $428 বিলিয়ন। এক বছরে না, কিন্তু 16 বছরের সর্বমোট 428 বিলিয়নের ভেতরে $234 বিলিয়ন যদি পাচার হয়ে যায়, অর্থাৎ মূল বাজেটের 2/3 যদি পাচার হয়, তাহলে বাকি 1/3 দিয়ে এই এত উন্নয়ন করা সম্ভব? যদি সম্ভবই হয়ে থাকে, তাহলে আপনারাও পাচার করেন এবং উন্নয়নটা করে দেখান না। আপনারা তো এর আগে ছিলেন, 91 থেকে 96 ক্ষমতায় ছিলেন, 2001 থেকে 2006 ক্ষমতায় ছিলেন, দুর্নীতি করেছেন, উন্নয়ন তো করেন নাই। এই যে অর্থনৈতিক দায়, ইউনূসের রেখে যাওয়া দায় দেনা পরিশোধ করতে শুরু করেছে, মাত্র 600 কোটি টাকার টিকার জন্য দেওয়া হয়েছে। তেলের জন্য রেখে দেওয়া দায় যদি পরিশোধ করতে হয়, মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে কৃষিতে যে ভর্তুকি দেয়া হয়, সেই ভর্তুকি যদি তারা না দিতে পারে, তাহলে আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। এই সকল কিছুকে উপেক্ষা করে তাদের ক্ষমতায় থাকা এবং ইউনূস এবং জামাত সহ ইসলামী জঙ্গি গোষ্ঠীদেরকে নিজেদের কনফিডেন্সে রেখে নিজেদের ক্ষমতায় থাকা নিশ্চিত করার যে প্রক্রিয়ার ভেতরে বিএনপি আছে, বিএনপি কিন্তু এই প্রক্রিয়ার ভেতর দিয়েই আবারও ধ্বংস হবে। এবং চুক্তিতে কন্ডিশন আছে, কৃষিতে ভর্তুকি দেয়া যাবে না। তাহলে কৃষিতে যদি ভর্তুকি দেয়া না যায়,
তাহলে বাংলাদেশের কৃষি কোথায় যাবে? আপনার নিশ্চয়ই মনে আছে উত্তরবঙ্গের মঙ্গার কথা। উত্তরবঙ্গে মঙ্গা হতো, প্রতি বছর হাজার হাজার মানুষ না খেয়ে থাকতো। সেই মঙ্গা নামক শব্দটাই বাংলাদেশে নাই হয়ে গিয়েছিল। কারণ 2009 ক্ষমতায় আসার পর 2009 থেকে 2014 পর্যন্ত যে পরিমাণ কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছে, কৃষিতে ভর্তুকির অন্যতম উপাদান কিন্তু ডিজেল। কৃষকদেরকে স্বল্প মূল্যে ডিজেল দেয়া, কারণ ডিজেলে ট্রাক্টর চলে, ডিজেলে পানির সেচ চলে, সার দেয়া, বীজ দেয়া। অথচ এই যে দুটো সেক্টর, একটি কৃষি তার ভর্তুকি, আরেকটি হচ্ছে বিদ্যুৎ, এই দুটো সেক্টরেই দুর্নীতির জন্য যখন নাকি 2001 থেকে 2006 ভেতরে কৃষক রাস্তায় নেমে এসেছিল এবং জনগণ রাস্তায় নেমে এসেছিল বিদ্যুতের জন্য, এবং কৃষক নেমে এসেছিল সারের জন্য, গুলি করে কিন্তু হত্যা করা হয়েছিল কৃষকদেরকে এবং সাধারণ মানুষদেরকে। এবং শেখ হাসিনা এই দুটো জায়গাতেই বৈপ্লবিক পরিবর্তন করেছিল। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল বাংলাদেশ। সুতরাং কৃষিতে ভর্তুকি না দিয়ে, ডিজেলের দাম না কমিয়ে, সার এবং বীজ ভর্তুকি মূল্যে না দিয়ে বাংলাদেশের কৃষিকে বাঁচানো যাবে না। শুধুমাত্র উত্তরবঙ্গের মঙ্গাই ফিরে আসবে না, বাংলাদেশের 3 ফসলি কিংবা 4 ফসলি জমিগুলো কিন্তু আবারও 2 ফসলি কিংবা 1 ফসলি জমি হয়ে যাবে। কৃষিতে যে বিপ্লব হয়েছিল, আমরা যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছিলাম, কারণ 2 ফসলি জমিগুলো 4 ফসলি জমি হয়েছিল, 1 ফসলি জমিগুলো 3 ফসলি জমি হয়েছিল, যে কারণে কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলাম। যখন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, যখন ক্লাস 12 পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত হয়, যখন গৃহহীনদের ঘর দেয়া হয়, গৃহহীনদের জমি দেয়া হয়, তখন অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়। এর বাইরে আসেন স্বাস্থ্য। 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় টিকার আওতায় 97% পর্যন্ত শিশুরা টিকার আওতায় ছিল। করোনা মহামারী মোকাবেলা করে বাঙালি জাতিকে বাঁচিয়েছে শেখ হাসিনা। 97% টিকার আওতায় এনে শিশু মৃত্যুর হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছিলেন শেখ হাসিনা। আর সেই জায়গাটাকে শুধুমাত্র বাণিজ্য করবার জন্য, অর্থাৎ ইউনুসের গ্রামীণ ব্যাংকের বাণিজ্য, ইউনুসের বিশ্ববিদ্যালয় বাণিজ্য, ইউনুসের কি বলে আপনার ইন্স্যুরেন্স বাণিজ্য, কি বলে ট্রাভেল এজেন্সি বাণিজ্য, এই সকল বাণিজ্যের বাইরে স্বাস্থ্য খাতের বাণিজ্যকে লক্ষ্য করে এই নূরজাহান বেগমকে উপদেষ্টা বানিয়েছিল, এবং 40,000 কোটি টাকা নাই হয়ে গেছে। এবং সেই কারণে আজকে শিশু মারা যাচ্ছে। অর্থাৎ যেই 5টি মৌলিক অধিকারের 4টি শেখ হাসিনার সময় শতভাগ নিশ্চয়তা পেয়েছিল, সেই জায়গাটাতে আজকে তলানিতে এনে ঠেকিয়েছে ইউনূস সরকার। আর তার দায় বিএনপি নিচ্ছে। কিন্তু বিএনপি এখানেও জামাতের সঙ্গে এই সরকারি দল বিরোধী দল খেলায় আছে। জামাত কুসুম কুসুম গরম আন্দোলন করার হুমকি দেয়, আবার সংসদে বসে তারা একই সঙ্গে দ্বৈত আচরণ করে। আপনি লক্ষ্য করেছেন যে একজন সংসদ সদস্য হামজা, সে সংসদে উত্থাপন করেছে যে তাকে, সে একটি জানাজায় উপস্থিত ছিল একজন সংসদ সদস্যের, এবং সেখানে সেই জানাজাতে যখন সে জানাজা শেষ হয় তখন তাকে জঙ্গি জঙ্গি বলে ট্রল করা হয়, এবং সেটি সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে। এটির কোনো প্রমাণ কিন্তু সংসদে সে উপস্থাপন করে নাই। যখন সে এটি বলে যে সোশ্যাল মিডিয়াতে সে দেখেছে, তখন সেটি স্পিকার গ্রহণ করে এবং বলে যে আগামীকালকে আপনি
প্রস্তাব আকারে এটি পেশ করুন। আর যখন রুমিন ফারহানা, ওই হামজা, ওই জঙ্গি, ওই এমপি যখন নারী এবং নারীর অধিকার নিয়ে এবং 3 জন নারী সংসদ সদস্যকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সেটি পত্রিকায় প্রকাশিত হয়, এই বিষয়ে যখন নাকি রুমিন ফারহানা দাঁড়িয়ে বলে, তখন স্পিকার বলে পত্রিকার রেফারেন্স সংসদে এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য না, পত্রিকার রেফারেন্স গ্রহণযোগ্য না, এই কারণে রুমিন ফারহানার অভিযোগ নেয় না। কিন্তু জঙ্গির অভিযোগ সোশ্যাল মিডিয়ার রেফারেন্সে তিনি অভিযোগ আকারে নেন। তার মানে জঙ্গি এবং জামাতের যে বিরোধী দল, তার সঙ্গে বিএনপি এবং বিএনপির সহযোগী সংগঠনের যে সরকারি দল, এটি কিন্তু দুটি দল না, একটি মাত্র দল, এবং সেই পুরো প্রক্রিয়াটি হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরোধী। এবং এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় এই যে রাজনৈতিক দায় পরিশোধ করবার চেষ্টা করা হচ্ছে, যেটি আপনি প্রথমে বলেছেন যে 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয়েছে এবং তার কিছু পাশ করা হয়েছে, কিছু স্থগিত করা হয়েছে, কিছু সংশোধন আকারে যাবে এবং কিছু বাতিল করা হয়েছে। আশা করি এই ব্যাপারেও বড় অংশ কিন্তু হুবহু পাস করবে বলেছে। 98% অধ্যাদেশ হুবহু পাশ করবে। এবার 98টি অধ্যাদেশের ভেতরে কিন্তু এমন কিছু নাই যা পাশ করলে জনগণের অধিকার সুরক্ষা পাবে না, কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার ব্যাপারে কোনো ইস্যু কিন্তু ওগুলোতে নাই। ওগুলোর ব্যাপারে জনগণ একমত। আমি নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতৃত্ব ওই 98টার ব্যাপারে একমত থাকবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যেই 15টি অধ্যাদেশ সংশোধন আকারে পেশ করা হবে, সেই 15টি অধ্যাদেশের ভেতরে একটি অধ্যাদেশ হচ্ছে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটা জারি করা হয় মে মাসের প্রথমে 2025-এ, এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহেই ওই অধ্যাদেশের উপরে ভিত্তি করে, নির্ভর করে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই অধ্যাদেশটি কিন্তু পাশ করেনি, সংশোধিত আকারে ভবিষ্যতে পাশ করা হবে বলা হয়েছে। এটির কিন্তু দুটো দিক আছে আমার দৃষ্টিতে। কারণ আমি নিশ্চিত করে বল যে আন্তর্জাতিক যে চাপ ছিল বিগত নির্বাচন অংশগ্রহণমূলক করার ব্যাপারে, এবং মানবাধিকার সংগঠন সহ বিশ্বের বহু রাষ্ট্র বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত, কিন্তু বিএনপি জামাত সেই প্রক্রিয়াতে দেয় নেই, রাজনৈতিক নিষেধাজ্ঞা, কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে এই কথা বলে, প্লাস নির্বাচন কমিশনের কি বলে আপনার নির্বাচন কমিশনে যে অন্তর্ভুক্তি সেটি বাতিল করা হয়েছে, অর্থাৎ নৌকা প্রতীককে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাতিল করা হয়েছে, যে কারণে আওয়ামী লীগ ক্যাম্পেইনে গিয়েছিল নো ভোট নো ভোট। এই জায়গাটাতে দাঁড়িয়ে যারা চাপ দিয়েছিল যে আওয়ামী লীগকে সহ অংশগ্রহণমূলক সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাদের সঙ্গেও তো এক ধরনের আপোষ-টফা করেই কিন্তু তারেক রহমানের ক্ষমতায় আসার প্রক্রিয়াটা হয়েছিল। কারণ জামাত এনসিপি ভারত বিদ্বেষী, কিন্তু ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক রক্ষা করবে এই ধরনের একটি আলোচনার ভেতর দিয়েই কিন্তু তারেক রহমানের ক্ষমতায় আসা। এবং এখানে ভুলে গেলে চলবে না, ভারত সরকার বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে বাংলাদেশ আওয়ামী লীগকে সহই নির্বাচন বোঝায়। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা এখনই, তারা ওই অধ্যাদেশটা যদি পাশ করতো তাহলে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা কিন্তু বহাল থাকতো। সুতরাং আমি দেখতে পাই যে হয়তো সংশোধিত অধ্যাদেশটি এমন ভাবেই আসবে যাতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উঠে যাবে, অথবা তারা এই অধ্যাদেশটি এমন ভাবেই সংশোধিত করে আনবে যে আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে নিষেধাজ্ঞা স্থায়ী করার চেষ্টা করবে।
এই দুটো সম্ভাবনার দিকই কিন্তু আছে, কিন্তু মাথায় রাখতে হবে এই দুটোর একটি যদি বাংলাদেশ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রক্রিয়া করা হয়, তাহলে ভারতের সঙ্গে বর্তমান বাংলাদেশ সরকারের রাজনৈতিক সম্পর্ক কিন্তু আবারও টানাপোড়েনের মধ্যে পড়ে যাবে। এবং বিএনপির এই ভালনারেবল সরকার, যাদের অর্থনৈতিকভাবে চরম দুর্দশার ভেতরে তারা আছে, দেশের অভ্যন্তরে ইসলামী জঙ্গিরা সশস্ত্র অবস্থায় আছে, যে কোনো সময় একটি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি তাদের আছে এবং সেই কাজ তারা করতে পারে। এবং দেখবেন এই যে জনগণের দৃষ্টিকে বিভিন্ন দিকে ঘোরানোর জন্য কখনো ডিপ স্টেটকে সামনে আনে, কখনো ভারত বিদ্বেষকে সামনে আনে, এই যে প্রক্রিয়াগুলোর ভেতরে আছে, সেই জায়গাগুলো যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে একটি ভালনারেবল অবস্থায় বিএনপি সরকারকে রেখেছে, সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু বিএনপি ওই ঝুঁকিটা নেবে কিনা এটি আমার কাছে সন্দেহের দাবি রাখে। তবে মুভমেন্ট তারেক রহমানের সর্বশেষ স্ট্যান্ড যেটা, এত পাচার করেছে, এই করবে সেই করবে, এবং যে অধ্যাদেশটা তারা সংশোধিত আকারে পাশ করবে। আমি আপনাকে বলি আওয়ামী লীগের হ্যাঁ আপনি বলেন, আপনি তারপরে আমি আসবো এই কথাটাই। মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তো তাদের উচ্চারণ, তারা আওয়ামী লীগকে কোনো স্পেস দিবে না তারা। আচ্ছা, এখন আওয়ামী লীগকে স্পেস দিবে না আর আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উঠে যাবে, এই দুইটার ভেতরে কিন্তু পার্থক্য আছে। আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে যে আজকে নিষেধাজ্ঞা আছে, যে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা কি আওয়ামী লীগের কার্যক্রমকে থামাতে পারছে? বা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের কার্যক্রমের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে কি থামিয়ে রাখা যায়? যায় না। বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে না ফিরতে দেওয়ার প্রক্রিয়া হিসাবেই কিন্তু আপনি দেখেন এই যে আইসিটি, সেখানে শেখ হাসিনার যে অবৈধ বিচারিক প্রক্রিয়া যেটা ইউনূস শুরু করেছিল, সেই প্রক্রিয়াটা কিন্তু তারা চলমান রেখেছে। এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের 3 জন ইন্ডিভিজুয়াল মানবাধিকার আইনবিদ, তারা কিন্তু জয়েন্ট স্বাক্ষরে আইসিটিকে একটি চিঠি দিয়েছে এবং তারা বলেছে এই বিচারিক প্রক্রিয়া অবৈধ। একদিকে প্রসিকিউটর বলছে যে তারা কোনো চিঠি পায় নাই, আরেকটি বলছে এটিকে অবৈধ বলা ওই বিচারিক কি বলে আপনার ট্রাইব্যুনালকে অবমাননার শামিল। তার মানে তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ব্যাপারে যে ট্রাইব্যুনাল চলছে, যে বিচারিক প্রক্রিয়া চলছে যা অবৈধ, সেই প্রক্রিয়া তারা চলমান রাখার ভেতর দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম না করার ব্যাপারে প্রেসারে রাখবে। আর আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি যখন 96 থেকে 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন কিন্তু আওয়ামী লীগের বেশিরভাগ নেতারাই কিন্তু জেলে ছিল। আমি নিজেও তো কয়েকবার জেলে গেছি, জেল কেটেছি। ওই সময় আমি তখন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক, আমি নিজেও জেল কেটেছি। এবং আমি যখন জেলে, তখন আওয়ামী লীগের নেতারা তোফায়েল আহমেদ থেকে শুরু করে সাবের হোসেন চৌধুরী কিংবা হাজী সেলিম পর্যন্ত কেউ বাকি ছিল না যারা ওখানে তখন কারাগারে ছিল না। ঢাকা মহানগর নেতারা, ওয়ার্ডের নেতারা, গ্রামের নেতারা, ইউনিয়নের নেতারা, উপজেলার নেতারা, জেলার নেতারা, সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতারা কারাগারে ছিল, কিন্তু আওয়ামী লীগের নেতাদের কার্যক্রম কি বন্ধ রাখতে পেরেছিল? সুতরাং বিএনপি যদি ভারত কিংবা অন্যান্য আন্তর্জাতিক রাষ্ট্র যারা নাকি অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিল,